নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 1975 এর সিনেমা দিওয়ার, যেটা আজকে 50 ইয়ার্স কমপ্লিট করলো। তো আজকে কাল্ট ক্লাসিক সিনেমা দিওয়ার তার 50 বছর সেলিব্রেশন করব। সো লেটস স্টার্ট। তো দিওয়ার যে ছবিটা ডিরেকশন দিয়েছিলেন ইয়াশ চোপড়া, এই ছবির রাইটিং করেছিলেন সেলিম জাভেদ, স্টোরি স্ক্রিনপ্লে এবং ডায়ালগ লিখেছিলেন সেলিম জাভেদ। এবং এখানে অমিতাভ বচ্চন, শশী কাপুর, তারপরে হচ্ছে নিতু সিং, নিরূপা রয়, পারভিন বাবি, ইফতিকার, মদন পুরী, এরকম একটা বড় স্টারকাস্ট ছবিটার মধ্যে আমরা দেখতে পাই। তো দিওয়ার কেন একটা কাল্ট সিনেমা এবং এই সিনেমাটা কেন 50 বছর পেরিয়ে গিয়েও কেন আজকের দিনে দাঁড়িয়েও এতটা রিলেভেন্ট, তার নিয়ে আজকে ডিসকাশন হবে। তবে বলে রাখি যে এই ভিডিওর মধ্যে কিন্তু স্পয়লার থাকবে, তাই যদি এরকম কেউ থেকে থাকো বা যারা দিওয়ার সিনেমাটা এখনো দেখোনি, তারা ভিডিওটা দেখো না। তার কারণ হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমরা দিওয়ারের ক্লাইম্যাক্স নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ দিওয়ার এমন একটা সিনেমা যার ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা না করলে এই আলোচনা কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না, বা আলোচনাটা সম্পূর্ণভাবে একটা অর্থহীন আলোচনা হয়ে যায়। তাই যারা দিওয়ার দেখো না তাদের জন্য বলে রাখি, দিওয়ার সিনেমাটা তোমরা ইউটিউবেই একদম ফ্রিতে পেয়ে যাবে। সীমারও ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই সিনেমাটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে দিওয়ার ক্ষেত্রেই বলি, এই যে বিজয় বর্মা যে ক্যারেক্টারটা, একটা সাধারণ একটা কুলি থেকে একটা বড় ডন ব্যাডাস সিন্ডিকেট একটা বস, এই যে কাইন্ড অফ বস হয়ে যাচ্ছে, বসের কাছের লোক হয়ে যাচ্ছে। এবারে এই ক্যারেক্টার থেকেই অ্যাকচুয়ালি বা এই টেম্পলেট থেকে অ্যাকচুয়ালি হচ্ছে এই কেজিএফ এর রকি ভাই বলো, পুষ্পা বা পুষ্পারাজ, এই যে ক্যারেক্টারগুলো বা রকি ভাই যেটা বললাম আর কি, অ্যাকচুয়ালি এই চরিত্রগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই ইন্সপিরেশন নিয়ে কিন্তু বানানো আর কি। অ্যাকচুয়ালি প্রশান্ত নীল তিনি কিন্তু অনেক ইন্টারভিউতে এই কথাটা বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু অমিতাভ বচ্চনের এই সব চরিত্র থেকেই কিন্তু ইন্সপিরেশন নিয়ে এই ক্যারেক্টারটা রকি ভাই ক্যারেক্টার বানিয়েছি, বা পুষ্পার ক্যারেক্টার সেই একই টেম্পলেটে কিন্তু বানানো আর কি। বাট কেজিএফ বা পুষ্পার সাথে দিওয়ারের তফাৎটা কোথায়, বা দিওয়ার কেন এগিয়ে থাকে? কারণ হচ্ছে আমরা দেখতে পাই কেজিএফ পুষ্পার মধ্যে অনেক স্কেল আছে, গ্র্যান্ডিওর আছে, মাস মুভমেন্ট আছে, প্রচুর অনেক কিছু রয়েছে। বাট সেইগুলোর চক্করে কোথাও গিয়ে স্টোরি টেলিংটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। দিওয়ার সিনেমাটা কিন্তু টেকনিক্যালি যে খুব যে ওয়েল মেড তা কিন্তু নয়, ঠিক আছে? টেকনিক্যালি কিন্তু খামতি আছে, কিন্তু ছবির মেন ফোকাস হচ্ছে তার স্টোরি টেলিং, ঠিক আছে, ছবির বক্তব্য। আমার কাছে দিওয়ার হচ্ছে একটা খুব ইমোশনাল স্টোরি উইথ ক্যারেক্টার স্টাডি, ক্যারেক্টার আর্কের গল্প। আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, ক্যারেক্টার ধরে ধরে কথা বলবো। বিজয় বর্মা, রবি বর্মা হচ্ছে নিরূপারি, তিনটে ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, তো দিওয়ারে ফোকাস হচ্ছে স্টোরি টেলিং এর উপরে। আর একটা বিষয় এখানে বলবো যে কেন দিওয়ার কাল্ট সিনেমা, এটা হয়তো একটু আনপপুলার অপিনিয়ন হতে পারে, সেটা হচ্ছে যে দিওয়ার সিনেমার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বা কিছু হলেও কিন্তু ক্রিঞ্জ সিন কিন্তু ছিল। বাট বিষয়টা হচ্ছে সেই ক্রিঞ্জ সিনগুলোকে কিভাবে একটা কাল্ট সিনে পরিণত করতে হয় সেটাই দেখাচ্ছে প্রাইভেসি দিওয়ারি সিনেমাটা। এই যে মন্দিরের সিনটা আইকনিক সিন, কিন্তু আইকনিক সিন, বা মারা যাওয়ার সিনটা, এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো যদি অন্য কোনো ডিরেক্টর যদি ডিরেকশন দিত, যদি এখানে সেলিম জাভেদ না লিখতো, যদি এখানে অমিতাভ বচ্চন না থাকতো, এই সিনটা সবাই কিন্তু একটা ক্রিঞ্জ সিন বলতো। অমিতাভ বচ্চন টেরিফিক পারফরমেন্স,
ইয়াশ চোপড়ার অসাধারণ ডিরেকশন এবং সেলিম জাভেদের অসাধারণ রাইটিং, এই কম্বিনেশনের ফলে একটা ক্রিঞ্জ সিনও কিন্তু একটা কাল্ট বা একটা আইকনিক সিনে কিন্তু পরিণত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাল্টার একটা কারণ, এই যে কম্বোটা। এবারে ছবিটার আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে পারি। এখানে যা দেখাচ্ছে মানে যখন শশী কাপুর যখন একে হাঙ্গামের বাড়িতে যখন যাচ্ছে, সেখানে কি কিন্তু আমরা দুটো দিক কিন্তু মানে উঠে আসতে দেখছি। এক হচ্ছে কি, একটা হচ্ছে যখন শশী কাপুর মানে বলছে যে আমি সেই পুলিশ অফিসার যে তোমাদের ছেলেকে গুলি মেরেছি, তখন তার মা যে কথাটা বলে যে যে যারা ক্ষমতাশালী অপরাধী, যারা খুব প্রভাবশালী, তোমরা পুলিশরা তাদেরকে ধরতে পারো না, আর আমাদের ছেলে সে বাবা মার খিদে মেটানোর জন্যে সে একটা পাউরুটি চুরি করছিল, তুমি তাকে গুলি করে মারলে, এই তোমার হচ্ছে পুলিশগিরি। ঠিক আছে, তার আগে দেখা যাচ্ছে যে রবি বর্মন শশী কাপুরের ক্যারেক্টারটা সেখানে নিজের দাদার এগেন্সে যেতে চাইছিল না। অমিতাভ বচ্চন দাদা হয়, দাদার কাছে যেতে চাইছিল না, সে কিন্তু কোথাও গিয়ে তার মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব কাজ করছিল। ঠিক আছে, যে অপরাধী তো সবাই, ঠিক আছে, এই কথাটা আজকে কিন্তু ভীষণ রেলিভেন্ট। তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধী যদি গরিব হয় বা যদি তার হাতে সেরকম কোনো ক্ষমতা বা যদি সেরকম কোনো প্রভাবশালী না হয়, সে কিন্তু মানে তার কিন্তু সাজা হচ্ছে। ঠিক আছে, যদি গরিব হয় সে কিন্তু সাজা পাচ্ছে না, সে সাজা পাচ্ছে। কিন্তু অপরাধী যদি প্রভাবশালী হয়, বড় লোক হয়, ক্ষমতা থাকে, তাহলে সে কিন্তু বেঁচে বেরিয়ে যাচ্ছে। এটাই কিন্তু তুলে ধরে এই একটা ডায়লগের মধ্যে দিয়ে শশী কাপুরের রিয়ালাইজেশন হয়। অন্যদিকে কেবল কি বলে যে আমাদের দেশে অনেক মানে মানুষ না খেতে পেয়ে মরছে। ঠিক আছে, না খেতে পেয়ে মরছে, তাহলে সবাই কি অপরাধী হয়ে যাচ্ছে না। অর্থাৎ তিনি কিন্তু নিজের ছেলে অপরাধকে কিন্তু মানে অ্যাকসেপ্ট করছেন না, যে তুমি যতই মানে চুরি করো না কেন, সেটা কিন্তু একটা ক্রাইম, সেটা কিন্তু চুরি করা। তুমি বাবার খিদে মেটানো যে চুরি করছো, কিন্তু সেটা কিন্তু চুরি করাই কিন্তু। এবারে এখানে এই যে যাকে শশী কাপুর গুলি করে, এখানেও কিন্তু একটা ক্যাপিটালিস্ট একটা সোসাইটির কথা উঠে আসছে। বড় লোকরা আরো বেশি বড় লোক হবে, গরিবরা আরো বেশি করে পিষতে থাকবে। একটা শ্রেণী বৈষম্য এখানে কিন্তু উঠে আসে, শ্রেণী বিভাজন কিন্তু উঠে আসছে। এখান থেকে শশী কাপুরের কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আমার দাদা যতই আমাদের জন্য করুক না কেন, কারণ অমিতাভ বচ্চন যা করেছিল কিন্তু ফ্যামিলির জন্য করেছিল, মা এবং ভাইয়ের জন্য করেছিল, কিন্তু সেটা কিন্তু করেছিল খারাপ উপায়ে, অসৎ উপায় অবলম্বন করে, খারাপ পথে সেটা করেছিল। তো সেও কিন্তু অপরাধী, এটাই কিন্তু এই শিক্ষাটা কিন্তু দেওয়া হয় ছবিটার মধ্যে দিয়ে। এই দিকটা কিন্তু উঠে আসে এবং তখন কিন্তু শশী কাপুর কেসটা নিতে কিন্তু প্রস্তুত হয়, রাজি হয় যে আমার দাদাও কিন্তু সমান অপরাধী। এবারে আমি ঢুকবো হচ্ছে এই ছবির ক্যারেক্টার স্টাডিতে, তারপর আসবো ক্লাইম্যাক্সে। তো প্রথমে আসে হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের কথাতে, বিজয় বর্মা। এবারে বিজয় বর্মার ক্যারেক্টারটা হচ্ছে একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার। সেলিম জাভেদের ডকুমেন্টারি দেখেছিলাম, কিছুদিন আগে হয়েছিল অ্যাংরি ইয়ং মেন বলে, সেখানে আবার বলছিল যে যেবারে ডায়লগ ছিল যে 25 বরস মে नहीं हुआ वो अब होगा, মানে তার আগে যারা হিরোরা ছিল অমিতাভ বচ্চনের আগে, তাদের মুখে কিন্তু গান থাকতো। ঠিক আছে, তাদের মুখে গান থাকতো। তোমরা ভালো করে দেখবে অমিতাভ বচ্চন সেলিম জাভেদের রাইটিং এ যত কাজ তিনি করেছেন, একটাও কিন্তু গান কিন্তু থাকতো না। ঠিক আছে, এই ট্র্যাডিশনটা তারা কিন্তু সেলিম কিন্তু ভেঙেছিল। অমিতাভ বচ্চন সেলিম থেকে একটা কিন্তু হিউজ কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে।
তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রিটি নিজেদের কথা কিন্তু বলেছিল অ্যাকচুয়ালি আর কি, তারাই জিনিসটা কিন্তু ব্রেক করেছিল। এবং ওই যে রাগ, অ্যাঙ্গার, যেটা কিন্তু জাস্টিফাইড কেন সেটা আসছি। দেখো, অ্যাঙ্গার দু রকমের হয়। এক ধরনের অ্যাঙ্গার যেটার মধ্যে একটা অ্যারোগেন্সি আছে, কবির সিং টাইপ অ্যাঙ্গার, যে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না, আমার কথাই শেষ কথা হবে, মানে আমি এই চ্যানেল বুঝছি না, আমার কথাই শেষ কথা। একটা কবির সিং টাইপ অ্যাঙ্গার, তার মধ্যে একটা উদ্ধত ব্যাপার রয়েছে। আমি উল্টোতে মানুষকে কিছু বলতে না, তার থেকে আমি কিছু শুনবই না, এটা হচ্ছে উদ্ধত অ্যাঙ্গার। অমিতাভ বচ্চন অ্যাঙ্গারটা কিন্তু উদ্ধত অ্যাঙ্গার না, এটা কিন্তু জাস্টিফাইড। কেন? তার কারণ হচ্ছে যে তার যে বাবা ছিল, যেটা উপেন্দ্র সম্পাদক সত্যেন্দ্র কাপুর বা কাপুর এরকম কিছু নাম ছিল ভদ্রলোকের, তার বাবা একজন খুব আদর্শবাদী মানুষ ছিল, বাট ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে তিনি মানে অসম্মানিত হন, তিনি পালিয়ে যান, চলে যান। ফ্যামিলিটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, ওখানেই বদনাম হয়ে যায়। আচ্ছা, এবারে কি হচ্ছে, ছোটবেলা তাহলে লিখে যাচ্ছে যে তেরা বাপ চোর হ্যায়, ঠিক আছে। এবারে এত তার মাকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। এবারে এত ডিসক্রিমিনেশন দেখেছে সোসাইটির, সমাজ থেকে, যে এই ক্যারেক্টারটার সমাজের উপর থেকে সেই বিশ্বাসটা, সমাজ, ভগবান, যেখানে মন্দির কিন্তু কখনো যেত না, ওর কিন্তু বিশ্বাসটা ছোটবেলা থেকে চলে যায়, ইমোশনাল কোশ্চেনটা চলে যায়, যার ফলে ওর মধ্যে ওই রাগটা সবসময় থাকতো, করতো আর কি, অ্যাঙ্গার সবসময় ছিল ওই ক্যারেক্টারটার মধ্যে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দুটো অ্যাকচুয়ালি কিন্তু খেলা করছে পাশাপাশি, যে যে ও সেই কারণেই ওই অপরাধের দিকে চলে যায়, মানে সমাজ বিরোধী হয়ে যায়, ক্যান্ডিশনাল হয়ে যায় সেই কারণেই। কিন্তু সেটা কিন্তু ওখানে জাস্টিফাই কিন্তু হচ্ছে না, কারণ সেও কিন্তু আলটিমেটলি সেখানে অপরাধী কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা। এবং অ্যাকচুয়ালি কি হয়, অ্যান্টির ক্যারেক্টার যারা হয় না, তারা জানে যে আমি একদিন কিন্তু মারাই যাব, যে কারণে শশী কাপুর একটা জায়গায় বলে যে जिस रास्ते पे मैं चल रहा हूं उसका अंजाम शायद बुरा होगा, लेकिन जिस रास्ते पे तुम चल रहे उसका अंजाम बुरा ही है, ঠিক আছে। হোয়াটার ডায়লগ, মানে কি ডায়লগ, মানে এক একটা ডায়লগ, মানে ওই যখন বলে ভাই তুমি সাইন করো এখানে, এই যে সিনগুলো, বা এই যে মেরে পাস ভাই, এই সিনটা আমি আসছি, মেরে পাস ভাই সিনটা আইকনিক সিন আর কি, মানে কি ডায়লগ আর কি সিন, এক একটা অসাধারণ অসাধারণ। সে কিন্তু জানে যে আমি মারা যাব, কিন্তু তাও সে কিন্তু সেখানে কিন্তু স্টে করে থাকছে। এবং এই ক্যারেক্টারগুলো কি হয়, প্রথমে রাইজ হচ্ছে, আস্তে আস্তে করে তার ক্যারেক্টারটা মানে ফল ডাউন হয়, এটা কিন্তু আমার ক্যারেক্টার থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে কিন্তু সবকিছু কিন্তু হারিয়েই ফেলছে আর কি। আচ্ছা, এবার যদি সিনটা কথা আসি, এখানে বলিনি বিজয় প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, যে যশোর শিক্ষক বলে যে মেরে পাস মা হে, মানে কি, মানে আজকে তোমার কাছে সব আছে, তুমি টাকা পয়সা করেছো, তোমার কাছে বিলাসবহুল ফ্ল্যাট, বিলাসবহুল জীবন সব আছে, তোমার কাছে সব কিছু আছে, কিন্তু মা মানে আসলে মাটা ছিল মেটা করে কি, মায়ের ইমোশন দেখানোর জন্য, মা মানে যে তোমার কাছে তোমার কাছের মানুষটা নেই, তুমি তোমার মা এবং তোমার ভাইকে তুমি হারিয়ে ফেলেছ। এবং এখানে একটা কথা থাকে যে শশী কাপুর বলে যে যাদের টাকা থাকে না তাদেরও যেমন ঘুম আসে না যে কি করে টাকা আসবে, আবার যাদের টাকা অতিরিক্ত হয়ে যায় তাদের কিন্তু ঘুম আসে না, তাদের ঘুম হয় না যে এত টাকা আমি কোথায় রাখবো, ঠিক আছে। তো এখানে কিন্তু মিডল ক্লাস কালচারে কিন্তু অ্যাকচুয়ালি প্রাধান্য দেওয়া হয় যে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু ভালো নয়, যে আজকে আমার কাছে হয়তো অত টাকা নেই, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন নেই, আমি খুব সাধারণ জীবনযাপন করছি, ঠিক আছে, কিন্তু আমার কাছে কিন্তু শান্তি আছে, ঠিক আছে, আমার কাছে কিন্তু প্রিয়জনরা আছে, কাছের মানুষরা আছে, যেটা তোমার কাছে নেই। এবার এখানে আসে আমি রবি বর্মার ক্যারেক্টার, শশী কাপুরের ক্যারেক্টার, দারুণ একটা ক্যারেক্টার, দুর্দান্ত ক্যারেক্টার। এখানে তো শশী কাপুর হচ্ছে খুব আদর্শবান একটা ছেলে, একটা খুব প্রিন্সিপাল মেনে চলে,
সে কখনোই অন্যের সাথে আপোষ করে না, যে কারণেই সে কিন্তু নিজের দাদাকে ভালোবাসলো, দাদাকে সম্মান করলো, দাদার অপরাধকে কিন্তু সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। এবং সেখানে দাদার মানে 2 নম্বর টাকায় কামানো পয়সা বা বাড়ি সে কিন্তু অ্যাকসেপ্ট করে না, সে কিন্তু মাকে নিয়ে চলে আসে এখানে, সে কিন্তু একটা স্ট্যান্ড নেয়। ভেরি স্ট্রং ক্যারেক্টার, ঠিক আছে, ভেরি স্ট্রং ক্যারেক্টার। এবং যদি সে নিরুপায়ের ক্যারেক্টার কথা, এখানে ক্যারেক্টার প্রচুর রয়েছে, অনেক ক্যারেক্টার আছে, এই তিনটে হলো মেন ফোকাস। এই ছবিগুলো দিওয়ার কেন, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, 2 ভাইয়ের আইডিওলজির মধ্যে ক্ল্যাশ, ঠিক আছে। এবং এখানে কিন্তু কোনোটাই কিন্তু মানে যদিও অমিতাভ বচ্চন করে জাস্টিফাই কিন্তু তারও কিন্তু দিক কিন্তু আছে, ঠিক আছে। 2টা আইডিওর মধ্যে ক্ল্যাশ হচ্ছে, যার ফলে একটা একটা দরজা কিন্তু উঠে আসছে, পাঁচিল উঠে আসছে, মাঝখানে হচ্ছে তাদের মা। এবারে এখানে দেখতে পাচ্ছি যে মায়ের ক্যারেক্টারটা, সে কিন্তু মানে অমিতাভ বচ্চনকে কিন্তু বেশি ভালোবাসে, বাট সে ভালোবাসা কিন্তু অন্ধ ভালোবাসা নয়। যে অন্ধ স্নেহ ফলাফল কি হয় সেটা আমরা মহাভারতে দেখেছিলাম। দুর্যোধনের সাথে কি হয়েছিল, দুর্যোধনের প্রতি গান্ধারীর এই যে অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা দুর্যোধনে কিন্তু ক্ষতি করেছিল, সেটাই কিন্তু এখানে উঠে আসে। এখানে এক জায়গায় বলে যে আমি বিজয়কে বেশি ভালোবাসি, বাট আমার ভালোবাসা কিন্তু অন্ধ ভালোবাসা নয়, ঠিক আছে। এটা কিন্তু ছবিটার মধ্যে কিন্তু উঠে আসছে। তো এবারে কি হচ্ছে, এই যে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, 2 ভাইয়ের যে আইডিওলজিতে ক্ল্যাশ, মাঝখানে কিন্তু মা পড়ে যাচ্ছে। কারণ মায়ের কাছে সন্তানের চেয়ে সমান, সন্তান যত অপরাধী হোক, যতই খারাপ কাজ করুক, সে কিন্তু মায়ের কাছে সন্তান, এই দিকটা কিন্তু উঠে আসছে। এবং এই ছবির ক্লাইম্যাক্স, যেটা কিন্তু প্রচন্ড হার্ড হিটিং ক্লাইম্যাক্স। কেন বলছি, এবার সে ক্লাইম্যাক্সের কথাতে আমরা সেটা দেখতে পাই যে অমিতাভ বচ্চনকে মানে দাদাকে ভাই মানে শশী কাপুর মেরে ফেলছে, গুলি করছে, অমিতাভ বচ্চন মারা যাচ্ছে। তো যখন শশী কাপুর অ্যাওয়ার্ডটা যখন পাচ্ছে, সম্মানটা পাচ্ছে ভালো কাজ করার জন্যে, ঠিক আছে, একটা সাহসিকতার জন্যে, কিন্তু সেই সম্মানে সে কিন্তু খুশি হচ্ছে না, তাদের মুখে হাসি দেখা যাচ্ছে না। কারণ সেখানে একজন ভাই তার দাদাকে হারাচ্ছে, একজন মা তার সন্তানকে হারাচ্ছে, যে কারণেই ওই আবার তাদের কিন্তু মানে তারা কিন্তু পেয়ে খুশি হচ্ছে না। ছবিটা একটা কিন্তু খুব ট্র্যাজিক নোট, একটা খুব মানে হার্ড নোটে শেষ হচ্ছে ছবিটা, যে একজন মায়ের কোল খাওয়াচ্ছে, একজন ভাই তার দাদাকে হারাচ্ছে, ঠিক আছে। এবং দাদা হিসেবে তার মানে ভাইকে দাদার কিন্তু সম্মান করছে, রেসপেক্ট দিচ্ছে, কিন্তু দাদার অপরাধকে ভাই কিন্তু অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। আবার অন্যদিকে মা ছেলেকে ভালোবাসলেও, স্নেহ করলেও অন্ধ ভালোবাসা কিন্তু হচ্ছে না, সেটাকে দিয়ে করছে না। এবং এখানে যে মহাভারতের রেফারেন্সটা উঠে আসছে অর্জুন আর কর্ণের মধ্যে, যে একটা শশী কাপুর এখানে হচ্ছে অর্জুনের মতো আর কি, যে মানে যে আমি কোন দিকে যাব, কি করব, মানে যখন ও কনফিউশনে পড়ে যাচ্ছে, তখন শ্রীকৃষ্ণই তো ওখানে পথটা দেখিয়েছিল যে তুমি অ্যাকচুয়ালি লড়াই করছো অন্যায়ের এগেনস্টে, মিথ্যার এগেনস্টে। তো এখানে অ্যাকচুয়ালি কিন্তু শশী কাপুর হচ্ছে অর্জুন, অমিতাভ বচ্চন হচ্ছে কর্ণ। তো এই যে মহাভারতের রেফারেন্স, সেটা কিন্তু বিউটিফুল ছবিটার মধ্যে কিন্তু উঠে আসছে একটা পর্যায়ে গিয়ে, লড়াইটা কিন্তু সেখানে সেরকমই কিন্তু হয়ে যাচ্ছে আর কি। এবং যেটা আমি একটাকে বললাম, অমিতাভ টেরিফিক পারফরমেন্স, অমিতাভ বচ্চন তো অসাধারণ করেছিল, মানে তার যেমন প্রেজেন্স, সোয়াগ এটা যেমন রয়েছে, পাশাপাশি আমি আরেকটা হচ্ছে শশী কাপুর। মানে আমরা অমিতাভ বচ্চনের কথা বলতে শশী কাপুরের কথা আমরা একদম বলি না, বাট শশী কাপুর এখানে কিন্তু দারুণ করেছিল, অসাধারণ করেছিল শশী কাপুর। একটা ক্যারেক্টারটা মানে দুর্দান্তভাবে ক্যারেক্টারে লেখা রবি বর্মা, এবং শশী কাপুর এখানে কিন্তু দারুণ একটা পারফরমেন্স ডেলিভার করেছিল, দারুণ করে শশী কাপুর। নিরুপাড়ায় দুর্দান্ত, মানে এরকম মায়ের সাথে নিরুপাড়ায় অসাধারণ করতেন। এছাড়াও সাপোর্টিং কাজ যারা ছিল সবাই এখানে, সবার কাজে কিন্তু খুব ভালো। বাট শো স্টিলার হচ্ছে এই 3 জন, অমিতাভ বচ্চন, শশী কাপুর, নিরুপাড়ায়।
এদের মধ্যে এই যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, বাইরে ফ্যামিলিকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এই যে বিষয়গুলো বিউটি সিনেমাতে উঠে আসে। সেই কারণে দিওয়ার হচ্ছে আমার কাছে একটা খুব ইমোশনাল একটা স্টোরি উইথ ক্যারেক্টার আর্কের একটা গল্প। এই ছিল আমার পুরো আলোচনা দিওয়ার এই সিনেমাটাকে নিয়ে। যে কারণে সিনেমাটার বিভিন্ন অ্যাসপেক্টস আজকে তার এত রেলিভেন্ট, এত প্রাসঙ্গিক যে এই ছবিটাকে নিয়ে অনেক অনেক আলোচনা করা যায়। যে ছবিটা আজকে এত মানে প্রাসঙ্গিক একটা সিনেমা আর কি আমার কাছে। তো তোমাদের এতে কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে জানাও। আমি যখন দিওয়ার একাধিকবার দেখেছি, আমার কাছে একই রকম ভালো লাগে। ছবিটার মধ্যে রিপিট ভ্যালু আছে বিভৎসভাবে, সেটা আমি আমার ওপিনিয়ন বললাম। তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও ভিডিও বা এরকম আরও রিভিউ আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।